কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জেনারেল জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন ট্রান্সমিটারের দায়িত্ব পালন করছেন সৈয়দ আব্দুল শুক্কুর। তার পরিবারের সাথে আমরা কথা বলবো তখন কী ঘটনা ঘটছিল, পাক হানাদার বাহিনীরা এই বাড়িতে কীভাবে আক্রমণ করা হয়েছিল, পরবর্তী তারা এখান থেকে কীভাবে অন্য জায়গায় স্থানান্তর হয়ে জীবন রক্ষা পেয়েছিল, এসব বিস্তারিত আপনাদের কাছে আমি জানাচ্ছি। এই ট্রান্সমিটার খুলি গেলে ওই ইন্ডিয়া লেজার গই আর সাম্মানত তুলি দিই, সাম্মানত তুলি দিন আর ওই সলামবাস গে গই এই ট্রান্সমিটার লই গেলে গাত গিয়ে গই মাথা এই ফট্টা দিকে না ইন্ডিয়া ফারগাই দিয়ে এইখানে রয়ে গেছে রুস্তল হানা বাহিনী নির্দেশন চালাইয়ে দিই তো হইবার হাতা না বহুত কষ্টর বিনিময়ে আল্লাহর আর বাঁচাই রেখি আল্লাহ আজও বাঁচি আছি। এই দাদা সাজা কিনতে কিনা তো গরম দিকে নেই একজনে হেলামাই হওয়া আই এনে যে তার বাড়ি গিয়ার বুড়ুর বাড়ি গোড়া আশেপাশে মানুষের বেকন হা করি গিয়ে হতে কিন্তু তার ঘর উড়ে ফেলার হয় এত কষ্টর বিনিময়ে আর কিছু নয়, আর জানান বাঁচি আছে দেখ আল্লাহ রেখে দে রোদি আর না কিছু না ভাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট বহুত কষ্ট হয় আর সমস্ত জিনিস বেকেন আগারাবাদ কেন্টেন টেন্টেন বেকেন উড়ে ফেলে দানা না জানান বাঁচিয়েছে দানা। দেশ যখন স্বাধীন হয় তখন আমার বয়স 6 বছর, 71 সালে আমার বয়স 6 বছর। তখন আমিও ছোট। আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি আমি আমার বাবা আমাকে নিয়ে যতটুকু দেখিয়েছেন এখানে ওই জায়গাটা আমারও স্মৃতি বিজড়িত জায়গা। যে চেয়ারটা আজকে এটা ইয়েতে রাখা হয়েছে, জাদুঘরে রাখা হয়েছে এখানে। এই যে এটা হলো ট্রান্সমিটার, এটা হলো ট্রান্সমিটারের টেবিল। এই টেবিলে এখানে এই চেয়ারটা আছে, চেয়ারে এখানে আমার বাবা বসতো, এখানে বসে ট্রান্সমিটার অপারেট করতো। ওই দিনেই যেদিন ঘোষণা করে জিয়াউর রহমান ওই দিন আমার বাবা অন ডিউটিতে ছিল। তখন উনি ফ্ল্যাগ নিয়ে আসছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমাকে যতটুকু বলে যে আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, মেইন অফিস যেটা অফিসের মূল ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটা ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে একটা আর্মির গাড়ি ওইখানে রেডিও অফিসের ভিতরে সোজা ঢুকছে, পিছনে আরও কয়েকটা গাড়ি আছে। জিয়াউর রহমান, আমার বাবা বলে যে জিয়াউর রহমান একটা আসি তো ঢুকছে, ঢুকার পরে সবার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে এসে বলে যে আসেন চলেন, আমি কোথায় বলে কি বলতে হবে, কোথায় বসতে হবে আমাকে একটু ইয়ে দিবে। তো আমার বাবার ওইখানে নিয়ে গেল রুমে, ওইখানে বসে যেখানে ট্রান্সমিটার ছিল এখানেই এই জায়গাটায় বসে তো উনি আমার বাবা চেয়ারটা ছেড়ে দিল, উনি বসছে এখানে, বসে ওই যে ওনাকে ইয়েটা দিছে, মাইক্রোফোনটা দিল। জিয়াউর রহমান সাহেব তখন মানে সাথে সাথে নিজে একটা স্ক্রিপ্ট লিখে উনি মানে ডাইরেক্ট সরাসরি স্বাধীনতার ঘোষণার কথা স্টার্টেই উনি আই এম মেজর জিয়া বলেই যে আমি স্বাধীনতার ঘোষণা করতেছি, বাংলাদেশ এখন মানে স্বাধীন, আমরা সশস্ত্র বাহিনী এখানে আমরা রিভোল্ট ঘোষণা করলাম, এটা বলেই সে ওখান থেকে যখন শুরু। তখন এর আগের একটা ঘোষণা ছিল, ছোট্ট ঘোষণা ছিল হান্নানের ঘোষণাটা থাকলেও সেই ঘোষণাটা আমার বাবা বলে যে হান্নানের ঘোষণাটা আমরা রিলে করতে পারিনি, এটা প্রচার হয় না, এটা কেউ ধরে নাই, ইন্টারন্যাশনালি এটা ফল্প হয়ে গেছে, এটার কোনো কাজ ছিল না, কার্যকারিতা এটা কোনোটাই কার্যকারিতা ছিল না, বাংলাদেশেও হয় নাই, বাইরেও আমরা এটা রিলে করতে পারি না। বলছে যেহেতু রিলে আমি করছি, আমি রিলে করতে পারি না কোথাও। জিয়াউর রহমান যেদিন ভাষণটা ছিল সেই দিন সন্ধ্যায় আমি জিয়াউর রহমান 6টায় আমি জিয়াউর রহমানের ভাষণটা আমি রিলে করছি, সমস্ত ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় রিলে করছি। ওই ভাষণটা রিলে করার সাথে সাথে দূরদর্শন, কলকাতা দূরদর্শন তার 6টা 6:30 যে ভাষণ ছিল ব্রিফিং ছিল, ব্রডকাস্টের ব্রিফিং ছিল, ওই ব্রডকাস্টে তারা সেটা সাথে সাথে এটা রিলে করে দিছে যে বাংলাদেশ থেকে মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ডিক্লারেশন করছে। তাইলে এখানে জিয়াউর রহমান সাহেব ওইখানে ওই সময় এই কাজগুলো সেরে তারপরে উনি পরবর্তী চলে যায়। আমার বাবা কিন্তু এটা কন্টিনিউ ওই দিন রাত 12টা, তারপরের দিন তখন কিন্তু ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে যতগুলো অফিসাররা ছিল সবগুলা পালিয়ে গেছে, শুধু আমার বাবার বাড়ির কাছে এখানে ওনাকে অন ডিউটিতে রেখে পালিয়ে গেছে। এর পরবর্তী পর্যায়ে তো পাকিস্তান হানাদার এখানে এটা 27 তারিখ থেকে 28 তারিখ থেকে বোমা শুরু করে দিয়েছে, এখানে আক্রমণ, পাকিস্তানি আর্মিদের আনাগোনা বেড়ে গেছে, বোমা শুরু করে 29 তারিখ বম্পিং করলো, 29 তারিখও বম্পিং, 28 তারিখ বম্পিং, এগুলার পরে 30 তারিখ আমার বাবা করলো কি ট্রান্সমিটার। এই বম্পিংয়ের মধ্যে আমার বাবা অন ডিউটিতে ছিল। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ কন্টিনিউ রেডিও অফিসে আমার বাবা ডিউটিতে ছিল, দায়িত্বে ছিল এবং রিলেতে ছিল, তার জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে। যেদিন বম্পিং হয় সেদিন বম্পিংয়ের পুরা রুমটাকে বম্পিং করে করে দিয়েছিল। ভাগ্যিস একটা বোম বাস্ট হয় না, একটা বোম দেওয়ালের পুরা এক পাশে আমার বাবা যেদিকে বসতো দেওয়ালটা শহর নিয়ে বোমটা মাটির নিচে দেওয়াল সহ ভেঙে গেছে। তখন আমার বাবা ওই ফাঁক দিয়ে বের হয়ে
উলুবনে চলে গেছিল, পিছনে উলুবন ছিল, উলুবনে আমার বাবা চলে গেছে। ওই দিনেই ডিসিশন হলো যে আমার তো ট্রান্সমিটার উঠাই নিতে হবে। এখন ট্রান্সমিটার এগুলো খুলবে কে? পাকিস্তানি আর্মি তো এখন চারিদিকে। তখন আমার বাবা আবার জীবনের ঝুঁকি নিল। এই ঝুঁকি নিয়ে পুরো ট্রান্সমিটার এটা খুলে আমার বাবা এই ট্রান্সমিটার খুলে ট্রাকে করে, যেদিন আমরা চলে যাই 30 তারিখ, ট্রাকে করে ট্রান্সমিটারটা উঠাইল গাড়িতে। 12টার সময় আমার বাবা রেডিও অফিসের দারোয়ান, দানু চাচা বলে একজন দারোয়ান ছিল, উনি আমাদের ঘরে আসলো, এখানে আসলো। আমরা বসা ঘরের মধ্যে আমার মারে বলতেছে, বাবি তাড়াতাড়ি ফোয়াসার ফরাই দেন, মানে এখন ওনারাতে বাইরে যেতে হবে, আমাদেরকে এখনই চলে যেতে হবে। হ্যাঁ, তখন আমাদের এই গাড়িটা বলে যে আমরা কেমনে যাবো, বলে যে একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গাড়িটা একজনে গাড়ি দিছে, একটা গাড়ি এই দিকে, এই জায়গাটা এদিকে বিল ছিল আমাদের ঘরের এই পাশ, উত্তর পাশটা এটা বিল, ওইদিকে কর্নারে যাতে এলাকার মানুষ বুঝতে না পারে ওইদিকে পুকুর পাড়ে গাড়ি রাখছিল। আমাদেরকে এই আধা ঘন্টার মধ্যে আমরা ভাত টাত খেয়ে কাপড় যার যেরকম আছে এরকম করে কিছু কাপড় নিয়ে আমার মা সহ আমাদেরকে এদিকে গাড়ি দিয়ে বিল দিয়ে উঠাই দিল। মধ্যে ওই দারোয়ান আছে আমাদের সাথে, নিয়ে মধুনাঘাট নিয়ে গেল নৌকা, এখানে ওই দারোয়ান। আমার বাবা কিন্তু মধুনাঘাটে গিয়ে গাড়ি সহ ট্রান্সমিটার সহ জিয়া রহমানদের আর্মিদের গাড়ি, পিছনে আর্মিদের গাড়ি, আমি ছোট, আমি তাকায় আছি, আমি নিচে, আমার বাবা নামিয়ে আসছে, আসার পরে আমাদেরকে নৌকাতে উঠাই দিল। অনেক আদর করলো, নিয়ে তারপর উঠাই দিল, চলে গেল তার গাড়িতে। আমাদের মতো আমরা চলে গেলাম ওই যে মদিনাঘাট, ওখানে লোকজন ছিল, ওই জায়গায় ছিল সানাউল্লাহ বারিস্টার সাহেব, যিনি আনিসুল ইসলাম মাহমুদের নানা, ওনাদের ঘরেই আমাদের অবস্থান ছিল ওইখানে। পরবর্তী পর্যায়ে আনিসুল ইসলামের ভাইরা সবাই ওই জায়গায় ছিল। আমরা সবাই, ওই যে আমার মামা ফুফা ছিল চেয়ারম্যান ওই এলাকার, ওনার বাড়িতে ছিল। আবার ওনার বাড়িতেও আমাদেরকে রাখতো না, আমরা রাত দিন 24 ঘন্টা এখানে খেতাম। রাত্রি হলে চারাক নিয়ে মাগরিবের পরে আমাদেরকে আরেকটা বাড়িতে নিয়ে যেত। আমার বাবাকে শুধু তার অবদানের জন্য বাংলাদেশে যে 10-11 জন লোকের স্বীকৃত ছিল, বেলাল মোহাম্মদ থেকে শুরু করে মোহাম্মদ হোসেন, বেলাল মোহাম্মদের যারা রেডিও ইঞ্জিনিয়ার 11 জন স্বাধীন বাংলা বেতারের, এর মধ্যে আমার বাবা একজন, যাকে ডবল প্রমোশন দেওয়া হয়েছিল। রহমান সাহেবের কত দূরদর্শিতা ছিল। জিয়া রহমান সাহেব যখন 78 সালে সিলেট বেতারকেন্দ্র উদ্বোধন করে, আমার বাবা এখান থেকে প্রমোশন নিয়ে এখানে গেল। তো আমার বাবা ঘুরতে ঘুরতে সব ইয়েগুলো দেখতেছিল, যেটা নতুনটা করছে এটাকে। তো ওইখানে আমার বাবার রুমে দেখে আমার বাবাকে দাঁড়িয়ে দেখে আমার বাবার দিকে তাকায় থাকে এরকম করে, নাকি আমাকে যেটা বলছে আমার বাবা বলছে, অনেকক্ষণ দাঁড়ায় থাকে, বলে যে তুমি শুকুন না, বলে যে জি স্যার। তখন সাথে সাথে একেবারে অন লাইভ আমার বাবাকে সবার সামনে প্রেসিডেন্টে জড়ায় ধরে তখন সবাইকে পরিচয় করায় দেয় যে এই সেই লোক, তার খুব অবদান আছে, এগুলা বলছে আমার বাবাকে। অসম্ভব রহমানের এরপর থেকে জিয়া রহমানের একটা ভক্ত হয়ে গেছিল সে। আগে কিন্তু জিয়া রহমানের খুব বেশি একটা করতো না, এমনি থাকতো, কিন্তু তখন থেকে বলে যে একটা প্রেসিডেন্ট, আমি আর কি চাই, আমার তো আর কিছুর দরকার নাই, একটা প্রেসিডেন্ট যেহেতু এত কিছু করছে আমার জন্য এরকম, আমার বাবা সার্টিফিকেট চাইছিল, আমার বাবার উপরের সার্টিফিকেট, তাইলে ওনাকে রেডিওর বড় একটা পোস্ট দিবে। তো ওইটুকু সার্টিফিকেট এরকম জোরালো সার্টিফিকেট ছিল না, শক্ত, খুব বেশি বড় বা উঁচা মাপের। তাই আমি একটা জিনিস চাইবো, সেটা হলো আমরা একটা কিছু কাগজপত্র রেডি করছিলাম আমার বাবার জন্য, আমরা পারি নাই। আমার বাবা বলে যে আমি মানুষের কাছে দণ্ডা ধরবো না, আমি কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইতে যাই নাই, দণ্ডা ধরি নাই, সুতরাং আমি কোনো মন্ত্রীর কাছে, কোনো মিনিস্টারের কাছে, ওরা এসে আমাকে নিয়ে গেছে যে কাজ করার জন্য, আমি কারো কাছে যাই নাই। তো এই হিসাবে আমার বাবাকে অনেক বলছে, আমার বাবা বলে যে না আমি এগুলোর জন্য যাবো না, মুক্তিবার্তা যেহেতু তার নাম মানে লিস্টে আসে নাই, আছে আমার বাবার যেহেতু অরিজিনাল মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে, ওটা এন্ট্রি হয় না, যে এখন হলো এন্ট্রি করার বিষয়টা, আমারটা গভর্নমেন্ট গ্যাজেটে ভুক্ত করা, এইটুকু কাজ, সার্টিফিকেট আমার কাছে আছে, এটা প্রয়োজন। এটার জন্য যদি আবার কর্নেল অলি সাহেবের থেকে একটা সার্টিফিকেট নেওয়া লাগে তাও আমি নিতে পারবো, এটার জন্য সমস্যা হবে না। আমরা তখন ছোট ছিলাম, তখন আমার বা ওকে রেডিও স্টেশন থেকে আসতে আমাদেরকে দেখতো, আমরা কি করতেছি না করতেছি ওগুলো দেখতো। ওই যুদ্ধ সময় যে ইয়ারা পাঞ্জাবিরা ঢুকছে ওগুলো একটু মনে আছে।